নমস্কার, আমি সৃঞ্জয়। আজ গপ্প ক্যাফে চ্যানেলের বিশেষ নিবেদন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে গুপি গাইন বাঘাবাইন। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী 12ই মে 1863 সালে তিনি জন্মগ্রহণ করেন। বিখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক, বাংলার ছাপাখানার অগ্রপথিক। তিনি একাধারে লেখক, চিত্রকার, প্রকাশক, শখের জ্যোতির্বিদ, বেহালাবাদক, সুরকার ছিলেন। সন্দেশ পত্রিকা তিনি শুরু করেন, যা পরে তার পুত্র সুকুমার রায় ও পৌত্র সত্যজিৎ রায় সম্পাদনা করেন। গুপি গাইন বাঘাবাইন টুনটুনির বই তার অমর সৃষ্টি। 20শে ডিসেম্বর 1915 খ্রিস্টাব্দে তিনি আমাদের সকলকে ছেড়ে পরলোক গমন করেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনে গুপি গাইন বাঘাবাইন। তোমরা গান গাইতে পারো? আমি একজন লোকের কথা বলবো। সে একটা গান গাইতে পারত। তার নাম ছিল গুপি গাইন। তার বাবার নাম ছিল কানু গাইন। তার একটা মুদির দোকান ছিল। গুপি কিনা একটা গান গাইতে পারত, আর সে গ্রামের আর কেউ কিচ্ছু গাইতে পারত না। তাই তারা তাকে খাতির করে বলতো গুপি গাইন। গুপি যদি একটা বই গান জানতো না, কিন্তু সেই একটা গান সে খুব করেই গাইতো। সেটা না গেয়ে সে তিলেকেও থাকতে পারতো না, তার দম আটকে আসতো। যখন সে ঘরে বসে গাইতো, তখন তার বাবার দোকানের খদ্দের সব ছুটতে পালাতো। যখন সে মাঠে গিয়ে গান গাইতো, তখন মাঠের যত গরু সব দড়ি ছিঁড়ে ভাগতো। শেষে আর তার ভয় তার বাবার দোকানে খদ্দেরই আসে না, রাখালেরাও মাঠে গরু নিয়ে যেতে পারে না। তখন একদিন কানু গাইন তাকে এই বড় বাঁশ নিয়ে তাড়া করতে সে মাঠে চলে গেল। সেখানে রাখালের দল লাঠি নিয়ে আসতে বনের ভিতর গিয়ে খুব করে খলা বাজতে লাগলো। গুপিদের গ্রামের কাছেই আর একটা গ্রামে একজন লোক থাকত। তার নাম ছিল পাঁচু গাইন। পাঁচুর ছেলেটির বড্ড ঢোলক বাজাবার শখ ছিল। বাজাতে বাজাতে সে ভীষণ ঢুলতে থাকতো। পা নাড়াতো, চোখ পাকাতো, দাঁত খিঁচতো আর ভ্রুকুটি করতো। তার গ্রামের লোকেরা হাঁ করে বলতো আহা আহা। শেষে যখন সে হাঁ হাঁ বলে বাঘের মতো খেঁকিয়ে উঠত, তখন সকলে পালাবার ফাঁক না পেয়ে চিৎপাত হয়ে পড়ে যেত। তাই থেকে সকলে তাকে বলতো বাঘা বাইন। তার এই বাঘা নামই রটে গিয়েছিল। আসল নাম যে তার কি, তা কেউ জানত না। বাঘা ঢোলক বাজাতো আর রোজ একটা করে ঢোলক ভাঙতো। সে আর পাঁচু তার ঢোলকের পয়সা দিয়ে উঠতে পারে না। কিন্তু বাঘের বাজনা বন্ধ হবে, তাও কি হয়? গ্রামের লোকেরা পাঁচুকে বলল, তুমি না পারো না হয় আমরা সকলে চাঁদা করে ঢোলকের পয়সা দিই। আমাদের গ্রামে এমন একজন ওস্তাদ হয়েছে, তার বাজনা বন্ধ হয়ে যাবে। এটা কি কখনো সম্ভব? শেষে ঠিক হলো যে গ্রামের সকলে চাঁদা করে বাঘকে ঢোলক কিনে দেবে। আর সেই ঢোলকটি আর তার ছাউনি খুব মজবুত হবে, যাতে বাঘারও হাতে সেটা আর সহজে না ছেড়ে। সে যা ঢোলক হলো, তার মুখ হলো 3.5 হাত চওড়া আর ছাউনি মোষের চামড়ার মতো। সেই ঢোলক পেয়ে বাঘা কি খুশিটাই না হলো। খুশি হয়ে বলল, আমি দাঁড়িয়ে বাজাবো। তখন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ঢোলক লাঠি হয়ে বাজায়। 1.5 মাস দিন রাত বাজিয়ে বাঘা সেটাকে ছিঁড়তে পারল না। ততদিনে তার বাজনা শুনে শুনে তার বাপ মা পাগল হয়ে গেল। গ্রামের লোকেরা মাথা ঘুরতে লাগলো। আর দিন কত এইভাবে চললে কি হতো বলা যায় না। এর মধ্যে একদিন গ্রামের সকলে মিলে মোটা মোটা লাঠি নিয়ে এসে বাবাকে বলল, লক্ষ্মী দাদা, তোমাকে 10 হাঁড়ি মিষ্টি দিচ্ছি, অন্য কোথাও চলে যাও, নইলে আমরা সকলেই পাগল হয়ে যাব। বাঘা আর কি করে? কাজেই তখন তাকে অন্য একটা গ্রামে যেতে হলো, যেখানে 2 দিন না থাকতে সেখানকার সকলে মিলে তাকে গ্রাম থেকে বার করে দিল। তারপর থেকে সে যেখানেই যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেওয়া হয়। তখন সে করলো কি, সারাদিন মাঠে মাঠে ঘুরে বেড়ায়।
ক্ষুধার সময় তার নিজের গ্রামে গিয়ে ঢোলক বাজাতে থাকে, আর গ্রামের লোক তাড়াতাড়ি করে তাকে কিছু খাবার দিয়ে বিদায় করে। তারপর এমন হলো যে আর কেউ তাকে খেতে দেয় না, আর তার ঢোলকের আওয়াজ শুনলেই আশেপাশের সকল গ্রামের লোক লাঠি নিয়ে আসে। তখন বেচারা ভাবলো, আর না, মূর্খদের কাছে থাকার চেয়ে বনে চলে যাওয়া ভালো। না হয় বাঘে খাবে, তবু আমার বাজনাটা চলবে। এখন বাঘার বেশ মজাই হয়েছে। এখন আর কেউ তার বাজনা শুনে লাঠি নিয়ে আসে না। বাঘে খাবে দূরে থাক, সে বনে বাঘ ভাল্লুক কিচ্ছুই নেই, আছে খালি একটা ভয়ানক জানোয়ার। বাঘা আজও তাকে দেখতে পায়নি, শুধু দূর থেকে তার ডাক শুনে ভয় থরথরিয়ে কাঁপে আর ভাবে, বাবা গো, ওটা এলেই তো আমাকে শুদ্ধ আমার ঢোলটাকে গিলে খাবে। সে ভয়ানক জানোয়ার কিন্তু কেউ নয়, সেই হলো গুপি গাইন। বাঘা যে ডাক শুনে কাঁপে, সেই গুপির গলার ভাজা। গুপিও ভাগনার ভাজা শুনে ভয় পায়, বাঘারই মতো ভয় কাঁপে। সে এটুকু ভাবলো, বাবা গো, এ বনে থাকলে মনে হয় প্রাণটা যাবে, তার চেয়ে এই বন থেকে এখনই পালাই। এই এই তুমি কে, এরম ভাবে মাথায় ঢোল নিয়ে বন থেকে বেরিয়ে আসছো? বাঘা বললে, আমার নাম বাঘা বাইন, তুমি কে? গুপি বললে, কেন, আমি গুপি গাইন। তুমি কে, তুমি কোথায় যাচ্ছ? বাঘা বললে, যেখানে জায়গা জোটে সেখানেই যাচ্ছি। গ্রামের লোকগুলো গাধা, গান বাজনা বোঝে না, তাই ঢোলটি নিয়ে বনে চলে এসেছিলাম। তা ভাই, এখানে যে ভয়ঙ্কর জানোয়ারের ডাক শুনেছি, তার সামনে পড়লে আর প্রাণটি থাকবে না, তাই পালিয়ে যাচ্ছি। গুপি বললে, তাই তো, আমিও যে একটা জানোয়ারের ডাক শুনেই পালিয়ে যাচ্ছিলুম। বলো তো, তুমি জানোয়ারটাকে কোথায় বসে ডাকতে শুনেছো? বাঘা বললে, বনের পূর্ব ধারে বট গাছের তলায়। গুপি বললে, সে যে আমারই গানের গলা শুনেছো, সে কেন জানোয়ারের ডাক হতে যাবে? আর হ্যাঁ, আমি যে জানোয়ারের ডাকটি শুনেছি, সেই জানোয়ারটি ডাকে সেই পশ্চিম ধারে হর্তুকি তলায়। সেটা আমারই ঢোলকের আওয়াজ, আমি যে ওইখানেই থাকতাম। এতক্ষণে তারা বুঝতে পারলো যে তারা তাদের নিজেদের গান আর বাজনা শুনেই ভয়ে পালিয়ে যাচ্ছিল। তখন যে দুজনার কি হাসি! অনেক হেসে তারপর গুপি বললে, আমরা আমাদের দুজনের গলা শুনে কেমন ভয় পাচ্ছিলাম। ভাই, আমি যেমন গাইন তেমন তুমি বাইন, আমরা দুজনে জুটলে নিশ্চয়ই একটা কিছু করতে পারবো, বলো? এক কথায় বাঘারও খুবই মতো হলো। কাজেই তারা খানিক কথাবার্তার পর ঠিক করলো যে তারা দুজনায় মিলে রাজামশাইকে গান শোনাতে যাবে। রাজামশাই যে তাতে খুব খুশি হবেন তাতে তো তার ভুলই নেই। চাই কি অর্ধেক রাজ্য বা মেয়ের সঙ্গে বিয়েও দিয়ে ফেলতে পারেন। গুপি আর বাঘার মনে এখন খুবই আনন্দ। তারা রাজাকে গান শোনাতে যাবে, দুজনে হাসতে হাসতে আর নাচতে নাচতে এক প্রকাণ্ড নদীর ধারে এসে উপস্থিত হলো। সেই নদী পার হয়ে রাজবাড়ি যেতে হয়। নদীতে খেয়া আছে, কিন্তু নিয়ে পয়সা চায়। বেচারার বোন থেকে এসেছে, পয়সা কোথায় পাবে? তারা বলল, ভাই, আমাদের কাছে তো পয়সা টয়সা নাই, আমরা না হয় তোমাদের একটু গেয়ে বাজিয়ে শোনাবো, আমাদের পার করে দাও। আরে ও মাঝি ভাইয়া, ওদের না হয় তুলেই নাও, আমরা না হয় সবাই মিলে চাঁদা করে ওদের ভাড়াটা মিটিয়ে দেবো। বাঘার ঢোলটি দেখেই নের বাজনা শুনতে বাড়ি স্বাদ হয়েছিল। কাজেই সে এক কথায় আর কোনো আপত্তি করল না। গুপিকে আর বাঘাকে তুলে নিয়ে নৌকো ছেড়ে দেওয়া হলো। নৌকো ভরা লোক বসে বাজাবার জায়গা কোথায় হবে? অনেক কষ্টে সকলের মাঝখানে খানিকটা জায়গা হতে হতে নৌকো নদীর মাঝখানে এসে পড়ল। তারপর খানিকটা একটু গুনগুনিয়ে গুপি গান ধরলো, বাঘা তার ঢোলকে লাঠি লাগালো, আর অমনি নৌকো যুদ্ধ। সকলে লোক ভীষণ চমকে গিয়ে গড়াগড়ি আর জড়াজড়ি করে দিল নৌকাখানকে উল্টে। তখন তো আর বিপদের অন্ত নেই। ভাগ্যিস বাঘার ঢোলটি এত বড় ছিল, তাকে আঁকড়ে ধরে দুজনের প্রাণ রক্ষা হলো। কিন্তু তাদের আর রাজবাড়ি যাওয়া হলো না। তারা সারাদিন সেই নদীর স্রোতে ভেসে শেষে সন্ধ্যাবেলায় এক ভীষণ বনের ভিতর গিয়ে কুলে ঠেকল। সে বনে দিনের বেলায় গেলেই ভয় লাগে, প্রাণ উড়ে যায়। রাত্রে তো আর কথাই নেই। তখন বাঘা বলল, গুপিদা, বড়ই তো ভীষণ দেখছি, এখন কি করি বলো তো? গুপি বলল, করবো আর কি বাঘাদা, আমি গাইবো তুমি বাজাবে,
নিতান্ত যখন বাগে খাবে তখন আমাদের বিদ্যেটা না দেখিয়ে ছাড়ি কেমন করে? বাঘা বলল, ঠিক বলেছ দাদা, মরতে হয় তো ওস্তাদ লোকেদের মতো মরি, পাড়া গেয়ে ভূতেদের মতো মরতে রাজি নই। এই বলে দুজনায় সেই ভিজা কাপড়েই প্রাণ খুলে গান বাজনা শুরু করলো। বাঘার ঢোলটা সেদিন ভিজে ছিল কিনা, তাই আওয়াজটাও ছিল বেশ গম্ভীর। আর গুপিও ভাবছিল এই তার শেষ গান, কাজেই তার তার গলার আওয়াজটি খুবই গম্ভীর। সেই গান সে কি জমাট হয়েছিল সে আর কি বলবো। 1 ঘন্টা 2 ঘন্টা করে দুপুর রাত হয়ে গেল, তবু তাদের সে গান থামছেই না। এমন সময় তাদের দুজনারই মনে হলো যেন চারদিক একটা কি কাণ্ড হচ্ছে। ঝাপসা ঝাপসা কালো কালো এত বড় বড় কি যেন সব গাছের উপর থেকে উঁকি মারছে। তাদের চোখগুলো জ্বলছে যেন আগুনের ভাটা, দাঁতগুলো বেরোচ্ছে যেন মূলোর সার। তাকে দেখে তখনই আপনা হতে বাঘার বাজনা থেমে গেল। তার সঙ্গে সঙ্গে দুজনের হাত পা গুটিয়ে পিঠ বেঁকে ঘাড় বসে চোখ বেরি করে হাঁ করে এলো। তাদের গায়ে এমনি কাঁপুনি দিয়ে উঠল, দাঁতে এমন ঠকঠকানি ধরে গেল যে তাদের ছুটে পালাবার জো রইল না। ভূতগুলি কিন্তু তাদের কিছু করলো না, তারা তাদের গান বাজনা শুনে ভারী খুশি। এমনকি তাদের রাজার ছেলের বিয়েতে গুপি আর বাঘার গান বায়না করতে এলো। গান থামতে দেখে তারা নাকি সুরে বলল, থামলি কেন বাপ, বাজা বাজা বাজা। এই কথায় গুপি আর তার বাঘার একটু সাহস হলো। তারা ভাবলো এ তো মন্দ রাজা নয়, তবে একটু গেয়েই দেখি না। সে যে কি কাণ্ড কারখানা হয়েছিল সে কি না দেখলে বোঝাবার জো আছে? গুপি আর বাঘা তাদের জীবনে আর কখনো এমন সমাজ দরের দেখা পায়নি। সে রাত এমনভাবেই কেটে গেল, ভোর হলে তো আর ভূতেদের বাইরে থাকবার জো নেই। কাজেই তার একটু আগেই তারা বলল, সে যাবি এখন, আগে বোনের বাড়ির উঠে একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে নিব। গুপি বলল, আগে রাজা মশাই, আমরা যে রাজবাড়ি যাব। সে যাবি এখন, আগে বোনের বাড়ির উঠে একটু গান বাজনা শুনিয়ে যা, তোদের খুশি করে নিব। তোরা কি চাস, কি চাস, কি চাস? গুপি বলল, আগে রাজা মশাই, আমরা এটাই চাই যে আমরা যেন গিয়ে বাজে লোককে খুশি করতে পারি। তাই হবে, তাই হবে। তোদের গান বাজনা শুনলে আর সে গান শেষ হওয়া আগে কেউ সেখান থেকে উঠে যেতে পারবে না। আর কি চাস, কি চাস, আর কি চাস? গুপি বলল, আর রাজা মশাই, আমাদের যেন কোনোদিনও খাওয়া পড়ার কষ্ট না হয়। তোরা যখন যা খেতে বা পড়তে চাস, এই ঢোলের ভিতর হাত দিলে তা পাবি। আর কি চাস, আর কি চাস, আর কি চাস? গুপি বলল, আগে রাজা মশাই, আর কি চাইবো তা তো বুঝতে পারছি না। এই দুটো পায়ে দিয়ে তোরা যেখানে যেতে চাইবি অমনি সেখানে গিয়ে হাজির হবি, হাজির হবি, হাজির হবি। তখন তো আর কোনো ভাবনাই রইল না। গুপি আর বাঘা ভূতদের কাছে বিদায় হয়ে সেই জুতো পায়ে দিয়েই বলল, তবে আমরা এখন রাজবাড়ি যাব। কিন্তু এর মধ্যে ভারী একটা মুশকিল হলো। রাজবাড়ির ফটকে জমদূতের মতো কতগুলো দারোয়ান দাঁড়িয়েছিল। তারা গুপি আর বাঘাকে সেই ঢোল নিয়ে আসতে দেখেই দাঁত খিচিয়ে বলল, এই রকিয়ে রকিয়ে কাহা যাতা হয়? গুপি তত খেয়ে গেল। বাবা গো, আমরা রাজা মশাইকে গান শোনাতে এসেছি। জলদি ভাগো ইহা সে। গুপি তখন নাক সিটকিয়ে বলল, আমরা তো রাজার কাছে যাবই, দেখি কি আটকাতে পারে। বলতেই অমনি সেই জুতোর গুণে তারা তৎক্ষণাৎ গিয়ে রাজামশাইয়ের সামনে উপস্থিত হলো। রাজবাড়ির অন্দরমহলে রাজামহাশয় ঘুমিয়ে আছেন। রানী তার মাথার কাছে বসে তাকে হাওয়া করছেন। এমন সময় কথা নেই বার্তা নেই, গুপি আর বাঘা সেই সর্বনেশে ঢোল নিয়ে হঠাৎ গিয়ে উপস্থিত হলো। জুতোর এমন গুণ, দরজা জানলা সব বন্ধ রয়েছে, তাতে তাদের একটুও আটকায়নি। কিন্তু আসবার বেলায় আটকাক আর নাই আটকাক, আসবার পরেই খুব আটকালো। রানী তাদের দেখে বিষম খেয়ে ভয় পেয়ে এক চিৎকার দিয়ে তখনই অজ্ঞান হয়ে গেলেন। রাজামশাই লাফিয়ে উঠে পাগলের মতো ছোটাছুটি করতে লাগলেন। রাজবাড়িময় হুলুস্থুলুস পড়ে গেল। সিপাহী শান্তির সব খাঁচা ঢাল নিয়ে ছুটতে এলো। বেগতিক দেখে গুপি আর বাঘার মাথায় গোল লেগে গেল। তারা যদি তখন শুধু বলে, আমরা এখনই অমুক জায়গায় চলে যাব, তবেই তাদের জুতোর গুণে সকল ল্যাঠা চুকে যায়।
কিন্তু সে কথা তাদের মনেই হলো না। তারা গেল ছুটে পালাতে, আর 2 পা যেতে না যেতেই বেচারার যে মারটা খেলো, জুতো, লাঠি, চাবুক, কিল, চর, কানমোলা কিছুই আর বাকি রইল না। শেষে রাজামশাই হুকুম দিলেন, এই কি কোথায় আছিস? এদেরকে 3 দিন হাজতে ফেলে রাখ। 3 দিন পর এদের বিচার হবে। হয় এদের মাথা কাটবো, না হয় কুকুরদের দিয়ে খাওয়াবো। হায় গুপি হায় বাঘা। বেচারার এসেছিল রাজাকে গান শুনিয়ে কতই বকশিস পাবে ভেবে, এর মধ্যে কি বিপদ! পেয়াদারা বেঁধে মারতে মারতে একটা অন্ধকার ঘরে নিয়ে গিয়ে ফেললো। সেখানে পড়ে বেচারা একদিন আর গায়ের পাথায় নড়তে চড়তে পারল না। তাতে তেমন দুঃখ ছিল না, কিন্তু বাঘার ডোল যে গেল, সেই হলো সর্বনাশের কথা। বাঘা বুক মাথা চাপড়িয়ে ভেবেও করে কাঁদছে আর বলছে, গুপিদা, হা 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 হা, আরে গুপিদা, মার খেলাম, প্রাণ যাবে তাতে দুঃখ নেই, কিন্তু আমার ঢোলকটি যে গেল দাদা। গুপির কিন্তু ততক্ষণে মাথা ঠান্ডা হয়ে গেছে। সে বাঘার গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, তুমি কেঁদো না দাদা, নিজেকে সামলাও। ভয় কি? ঢোল গিয়েছে, জুতো তো আছে, আর থলিও তো আছে। আমরা নিতান্ত বেকুব, তাই এতগুলো মার খেলাম। সে যাই হোক, যা হবার হয়ে গেছে। এখন এর ভিতর থেকে একটু মজা করে নিতে হবে। কি কি মজা হবে গুপিদা? গুপি বলল, আগে তো খাবার মজাটা করে নি, তারপর অন্য মজার কথা ভেবে দেখবো না হয়। এই বলে সেই ভূতের দেওয়া থলির ভিতরে হাত দিয়ে বলল, কই দাও তো দেখি 1 হাঁড়ি পোলাও, ভাজা, ব্যঞ্জন, চাটনি, পাঁপড়, দই, রাবড়ি, শরবত, শিগগিরই দাও। দেখতে দেখতে খাবার জিনিসে আর সোনার উপর বাসনে ভরে গেল। দুজনে লোকে আর কত খাবে? সে অপূর্ব খাবার খেয়ে তাদের গায়ের ব্যথা কোথায় চলে গেল তার আর ঠিক নেই। তখন বাঘা বলল, দাদা, চলো এই বেলা এখান থেকে পালাই, না হলে শেষে কুত্তা দিয়ে খাওয়াবে। পাগল হয়েছো নাকি? আমাদের এমন জুতো থাকতে কুকুর দিয়ে খাওয়াবে? দেখাই যাক না কি হয়। 2 দিন চলে গেল, আর একদিন পরেই রাজা তাদের বিচার করবেন। বিচারের দিন রাত থাকতে উঠে গুপি থলের ভিতর হাত দিয়ে বলল, আমাদের দুজনের জন্য রাজ পোশাক চাই। এখন আমরা মাঠে হাওয়া খেতে যাব। দূর থেকে তাদের আসতে দেখেই রাজার লোক ছুটতে গিয়ে তাদেরকে খবর দিয়েছিল যে মহারাজ, 2 জন রাজা আসছেন। রাজাও তা শুনে তার ফটকের সামনে এসে দাঁড়িয়েছিলেন। বাঘা আর গুপি আসতেই তিনি তাদের যার পর নাই আদর দেখিয়ে বাড়ির ভিতর নিয়ে গেলেন। চমৎকার একটি ঘরে তাদের বাসা দেয়া হলো। কত চাকর, বামুন, পেয়াদা, পাইক তাদের সেবাতে লেগে গেল, তার অন্ত নেই। তারপর গুপি আর বাঘা হাত পা ধুয়ে জলযোগ করে একটু ঠান্ডা হলেই রাজামশাই তাদের খবর নিতে এলেন। তাদের পোশাক দেখে অবধি তিনি ভেবে নিয়েছেন, না জানি এরা কত বড়ই রাজা হবে। তারপর সে যখন গুপিকে জিজ্ঞাসা করলেন, আগে আপনারা কোন দেশের রাজা? তখন গুপি হাত জোর করে তাকে বলল, এমা না না, চিচি, আমরা কি রাজা হতে পারি? আমরা তো আপনার চাকর। গুপি সত্য কথাই বলেছিল, কিন্তু রাজার তাতে বিশ্বাস হলো না। তিনি ভাবলেন, কি ভালো মানুষ, কেমন নরম হয়ে কথা বলে, যেমন বড় রাজা তেমনি ভদ্রলোকও দেখছি। তিনি তখন আর বিশেষ কিছু না বলে তাদের দুজনকে তার সভায় নিয়ে এলেন। সেখানে সেদিন সে 2টো লোকের বিচার হবে। 3 দিন আগে যারা গিয়ে তার শোবার ঘরে ঢুকেছিল, বিচারের সময় উপস্থিত আসামি 2টোকে আনতে পেয়াদা গিয়েছে, কিন্তু তাদের আর কোথায় পাবে? এই 3 দিন তাদের ঘরে তালা বন্ধ ছিল, সেই তালা খুলে দেখা হলো, সেখানে কেউ নেই, খালি ঘর পড়ে আছে। তখন তো ভারী একটা ছুটোছুটি হাঁকাহাঁকি পড়ে গেল। দারোগা মশাই বিষম খেপে গিয়ে পেয়াদাগুলোকে বকতে লাগলেন। পেয়াদারা হাত জোর করে বলল, হুজুর, আমাদের কোনো দোষ নেই, আমরা তালা বন্ধ করেই রেখেছিলাম। তার উপর আবার আগাগোড়া দরজার সামনে দাঁড়িয়েছিলাম। ও 2টো তো মানুষ ছিল না, ও 2টো ছিল ভূত, নইলে ভেতর থেকে কি করে পালালো? এ কথায় সকলেরই বিশ্বাস হলো। রাজামশাইও প্রথমে দারোগার উপর রেগে তাকে কেটেই ফেলতে গিয়েছিলেন। শেষে ওই কথা শুনে বললেন, ঠিক, ও 2টো নিশ্চয়ই ভূত। আমার ঘরও তো বন্ধ ছিল, অত বড় ঢোল নিয়ে কি করে ঢুকলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওরা ভূত, ওরা ভূত। মহারাজ, ভূতের ঢোল বড় সর্বনেশে জিনিস,
ওটাকে কখনো আপনার কাছে রাখবেন না, ওটাকে এক্ষুনি পুড়িয়ে ফেলুন। রাজামশাইও বললেন, বাপরে, ভূতের ঢোল ঘরে রাখবো, এটা কখন হতে পারে? কে কোথায় আছিস? ওই ঢোলটাকে এক্ষুনি নিয়ে এসে পুড়িয়ে ফেল। সেদিন বাঘাকে নিয়ে গুপির কি মুশকিলই হয়েছিল। ঢোল পোড়াবার নাম শুনেই বাঘা কাঁদতে আরম্ভ করেছে। ঢোল এনে তাতে আগুন ধরিয়ে দিলে না জানি সে কী করবে। তখন সে যে তারই ঢোল, সে কথা কি আর বাঘা সামলে রাখতে পারবে? সর্বনাশ, এখন বুঝি ধরা পড়ে প্রাণটাই হারাতে হবে। গুপির বড়ই ইচ্ছা হচ্ছিল যে বাঘাকে নিয়ে ছুটতে পালায়, কিন্তু তার তো আর জো নেই। সবাই বসবার সময় যে সেই জুতোগুলো পা থেকে খুলে রাখা হয়েছে। এদিকে কিন্তু বাঘার কাণ্ড দেখে সবাময় এক বিষম হুলস্থুল পড়ে গেছে। সবাই ভাবছে বাঘার নিশ্চয়ই একটা ভারী অসুখ হয়েছে, সে আর বাঁচবে না। রাজবাড়ির বদ্যি ঠাকুর এসে বাঘার নাড়ি দেখে যাওয়ার পর গম্ভীরভাবে মাথা নাড়লেন। বাঘাকে খুব করে জোলাপের ওষুধ খাইয়ে তার পেটে বেলেস্তারা লাগিয়ে দেওয়া হলো। তারপর বদ্যি ঠাকুর বললেন, রাজামশাই, এতে যদি বেদনা না সারে তবে পিঠে আর একটা, তাতেও যদি না সারে দুপাশে আরো দুটো বেলেস্তারা লাগাতে হবে। এই কথা শুনেই বাঘার কান্না তৎক্ষণাৎ থেমে গেল। তখন সকলে ভাবল যে বদ্যি ঠাকুর কি চমৎকার ওষুধই না দিয়েছেন, যে সব যন্ত্রণা বেদনা একেবারেই সেরে গেল। যাই হোক, বাঘা যখন দেখল যে তার কান্নাতে ঢোল পোড়াবার কথাটা চাপা পড়ে গেছে, তখন সেই বেলেস্তারার বেদনার ভিতরেই তার মনটা কত ঠান্ডা হলো। রাজামশাই তখন তাকে খুব যত্নের সহিত তার ঘরে শুয়ে রেখে এলেন। গুপি তার কাছে বসে তার বেলেস্তারায় হাওয়া করতে লাগলো। এখনকার মতো কফু ক্যাপের সময় শেষ। এর পরে গুপি ও বাঘার কি হাল হলো সেটা জানাতে আমি হাজির হব গুপি গাইন ও বাঘা বাইনের পরবর্তী এবং অন্তিম পর্ব নিয়ে। টিল দেন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই অফিসিয়াল চ্যানেল গপ্প ক্যাফে অফিসিয়াল। ধন্যবাদ।